মোর গান গাইও কারাবার আর কে হবি হে পার তরঙ্গ গাঙে হইলো রে তোমার আলু চারে মায়াতে আর ভাগা পথে মারা তাও তোরি ভাসাইয়া হে মারো জোয়ান হেইও রে হেইও হে পাইও রে নাও পাইও হেইও রে হেইও হে পাইও রে নাও পাইও হেইও রে হেইও হে পাইও রে নাও পাইও হেইও রে হেইও হে পাইও রে নাও পাইও। ada Hindi guys. Jangan. আচ্ছা, মূল গেটে যারা আছেন একটু এগিয়ে আসুন, ওখানে অনেক কমরেড দাঁড়িয়ে রয়েছেন। স্টেশন থেকে আরো একটা বড় মিছিল আসছে, আর একটা বড় মিছিল আসছে, তাদের ঢুকতে সাহায্য করুন। যারা ভলেন্টিয়ার আছেন মূল গেট থেকে যারা দাঁড়িয়ে আছেন তাদের ভেতরে আসতে বলুন। এখনো স্টেশনের বড় মিছিলটা ঢুকবে, যাতে গেটে ওখানে অবরুদ্ধ হয়ে যাবে, ভেতরে চলে আসতে বলুন। बदलेंगे हम अपने जीवन के नदिया के धार, बदलेंगे हम अपने जीवन के नदिया के धार।
Hey, jaga re jaga sara sansar. Hey, jaga re আরেকবার ভারতীয় গণতন্ত্র থেকে আপনাদের বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমরা আমাদের কাজ শেষ করলাম। এই কমরেড, এখনো আমাদের বাঁদিকে আছে, সবাই ঢুকতে পারবে না, যা মিছিল আসছে সবাই ঢুকতে পারবে না। প্লিজ যারা গেটের কাছে আছেন আমাদের ভলেন্টিয়ার, তার যে কমরেডরা আসছেন তাদেরকে ভেতরে ঢুকতে দিন, ভেতরে ঢুকতে দিন। ডান দিকে কিছুটা জায়গা ফাঁকা আছে, এখনো স্টেশন থেকে বড় মিছিল আসছে, সব কমরেডদের ভেতরে আসার সুযোগ করে দিন। আচ্ছা কমরেড আসছে, আপনারা শুনলেন। যারা গেটের কাছে এখনো আছেন, এখনো ওদিকে একটা ঘাস আছে, এখানে অনেকটা জায়গা পড়ে আছে, আপনারা সকলেই চলে আসুন। এরপরে আরো মানুষজন আসবে, তারা মাঠে ঢুকতে পারবেন না, তাদেরকে ওই রেলিং এর ধারে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াতে হবে, কোনো উপায় নেই। আমরা আমাদের সবার কাজ আমরা শুরু করছি। আজকে সভাপতিত্ব করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সভাপতি কমরেড বিপ্লব মজুমদারের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। হ্যাঁ ঠিক আছে। কমরেডগণ ও বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের ৩৮তম সম্মেলনের কাজ শুরু করছি। কিছুক্ষণ আগেই আমরা আমাদের সম্মেলনের যে পতাকা তা উত্তোলিত করেছি। আজকের এই দিনে আমার ধারণা আমাদের নিয়ম সেই অনুযায়ী রাজ্যের সর্বত্র গ্রামে গঞ্জে যারা কমরেডরা রয়ে গেছেন, এই সভায় আসতে পারেননি, তারা সবার পতাকা উত্তোলন করছেন। আমি প্রথমেই আপনাদের কাছে যেটা বলতে চাই তা হলো, আমাদের এই সম্মেলনকে সম্বোধিত করার কথা ছিল আমাদের সর্বভারতীয় সহ সম্পাদক সাংসদ কমরেড আমরার আহমেদ। কিন্তু আপনারা জানেন গতকাল বিহারের প্রথম দফার ভোট হয়ে গেছে, আবার দিন পরেই দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে। এই সময়ে প্রচার প্রস্তুতি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। কমরেড আমরারান এখানে আসতে পারেননি, তিনি বিহারের নির্বাচনে প্রচার প্রস্তুতির কাজে
অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা মনে করি যে ওটা অনেক গুরুত্বপূর্ণ, একটা বড় লড়াই হচ্ছে ওখানে। প্রতিক্রিয়াশীল শক্তিকে জবাব দেওয়ার মতো লড়াই করছেন বিহারের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ। ফলে সেই লড়াইয়ে তাকে জড়িয়ে থাকতে হয়েছে। আমরা কমরেড আমরা আজকের সভায় বক্তা হিসেবে না, এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু আমরা পেরে উঠছি না আপনাদের কাছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আজ নভেম্বর বিপ্লব দিবস। এই দিনে রুশ দেশে পৃথিবীর প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব মহামতি কমরেড লেনিনের নেতৃত্বে তার সহকর্মীদের সহযোগিতায় সম্পন্ন হয়েছিল। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই বিপ্লব দুনিয়ার বুকে নতুন এক অধ্যায়ের সূচনা করে দিয়েছে। আজকে আমরা যে যুগে অবস্থান করছি, এই যুগ হচ্ছে সমাজতন্ত্রের যুগ। ওখানে প্রাথমিক ব্যর্থতা এসেছে, কিন্তু তাকে ছাপিয়ে নতুন করে আবার সমাজতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমেরিকার 2700 শহরে, একটা দুটো শহর নয়, 2700 শহর ও 2700 শহরে মিছিল সংগঠিত হয়েছে। আমরা কোনো রাজাকে চাই না, নো কিং, নো। রুশ দেশকে ছাপিয়ে এসে আজকে সেই আমেরিকার বুকে শহর কাঁপাচ্ছে, গ্রাম কাঁপাচ্ছে, গঞ্জ কাঁপাচ্ছে। অত্যন্ত আশার কথা, অত্যন্ত আশার কথা যে ওই সমাজতন্ত্রের বাণী আজ বিশ্বে নতুন করে ভাবাচ্ছে। মানুষ পুঁজিবাদকে দেখেছেন, তাদের অভিজ্ঞতা দিয়ে পুঁজিবাদের নগ্ন চিত্রগুলি তারা দেখেছেন। সর্বশেষ আমরা দেখলাম প্যালেস্টাইনের নারী, শিশু, বৃদ্ধ কিভাবে নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে। ওই আমেরিকার চক্রান্তে ইসরায়েলের নেতান্যাহুর পরিচালনা এখন তা চলছে। বন্ধুগণ, এরই বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। আমাদের দেশের কৃষকরা একটা চরম কষ্টের দিন কাটাচ্ছেন। আপনারা শুনবেন আমাদের বক্তারা, তারা একে একে বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন। আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাইছি না। আমি শুধু একটাই কথা বলতে চাইছি যে সমাজতান্ত্রিক পতাকা আজকে তোলা হয়েছিল দেশের বুকে, সেই সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তির আর কোনো পথ নেই। তাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে সময় নষ্ট না করে আমাদের পরবর্তী যে বক্তাদের নাম একের পর এক উত্থাপন করছি। এরপরেই প্রথম বলবেন কমরেড সৈয়দ হোসেন। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সৈয়দ হোসেন এই শুধু বর্ধমান জেলার নয়, পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সামনের সারি নেতা। তাকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি।
আচ্ছা, ঠিক আছে, একটা ছোট্ট অনুষ্ঠান হবে, আপনারা সবাই জানবেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে কম্পিউটার সাজিয়েছেন আন্তরিকতা নিয়ে, তারপরেই এই অনুষ্ঠান করবেন। কমরেডস, বন্ধুগণ, সভাপতি প্রথমেই বলেছেন আজকের দিনটার তাৎপর্য। ঐতিহাসিক নভেম্বর বিপ্লব বার্ষিকী, দুনিয়া কাঁপানো 10 দিন, শোষিত মানুষের মুক্তির পথ বদলে ছিল। সেই নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের আমরা সারা ভারত কৃষক সভা 38তম প্রাদেশিক সম্মেলনে লাল বেলুন, লাল সাদা বেলুন, শোষিত মানুষের মুক্তির পথ জিন্দাবাদ, এই ধ্বনি দিয়ে আমাদের সর্বভারতীয় সম্পাদক বেলুন বৈজ্ঞানিক সমাজ, ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিচ্ছে ডাক, সমাজতন্ত্র জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ নির্বাচ্য। সাথী সভাপতি উপস্থিত আছেন, কৃষক আন্দোলনের সারা ভারত কৃষক সভার সম্পাদক উপস্থিত আছেন, সারা ভারত কৃষক সভার সহ সভাপতি কমরেড হান্নান মোল্লা, কমরেড পবিত্র কর, কমরেড সুমিত রায় সহ অন্যান্য যারা উপস্থিত আছেন এবং বন্ধুগণ, আমি প্রথমেই বর্ধমান জেলার কৃষক কর্মী হিসাবে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটা আবেদন সাথে সাথে রাখতে চাই। মিছিল ঢুকছে, আরো মিছিল ঢুকবে। মিছিলকে জায়গা করে দেওয়ার জন্য কমরেডরা যারা দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে অথবা সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি তাদের অনুরোধ করছি আপনারা বসে পড়ুন অথবা মিছিলকে ঢোকার জায়গা করে দেন, তাহলে মিছিল দাঁড়িয়ে থাকবে রাস্তার উপর। আরো অনেক মিছিল আসছে, সেই মিছিলগুলি ঢোকার ব্যবস্থা কমরেডদের করে দিতে হবে। আপনারা বর্ধমান জেলার কৃষক, আপনারা জানেন যে বর্ধমান জেলায় কৃষক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য কমরেড শহীদের মৃত্যুবরণ করছেন। গোটা বর্ধমানের মাটি শহীদের রক্তে ভেজা মাটি। একটার পর একটা লড়াই হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, লড়াই হয়েছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, লড়াই হয়েছে গ্রামীণ মহাজনদের বিরুদ্ধে। শাসক কখনো চুপ করে থাকেনি, তারা এই সমস্ত লড়াইয়ের বিরুদ্ধে বারে বারে তাদের অস্ত্রকে প্রয়োগ করেছে, রাষ্ট্র ক্ষমতাকে প্রয়োগ করেছে, আক্রান্ত করেছে। বর্তমান জেলায় এমন কোন ব্লক নেই যে ব্লকের মাটি কৃষকের রক্তে লাল হয়নি। বর্তমান জেলায় এমন কোন জায়গা নেই, থানা নেই যেখানে অসংখ্য কৃষক কমরেডদের ওপর দিনের পর দিন অবর্ণনীয় অত্যাচার নামিয়ে আনা হয়নি। সব কিছুকে অতিক্রম করে কৃষক আন্দোলন বর্ধমান জেলার মাটিতে এগিয়ে যাচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতা দিন। আজ আপনারা নতুন করে নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। সাধারণত কৃষক মার খায়, পরে পরে মার্কেটে কৃষক জানে, কিন্তু কৃষক এটা দেখিয়েছে শুধু মার খেতে জানে না, তারা পাল্টা মারতে জানে, মার দিতেও জানে। এই জন্য আমাদের দেশে 50 সালে সরকারকে পিছু হটতে হয়েছে, যাতে আমাদের দেশে সামন্ততন্ত্রের বিরুদ্ধে ভূমি সংস্কার আইন গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে ক্যানেল কর আন্দোলন আমাদের জেলায় সরকারকে পিছু হটতে হয়েছে, ব্রিটিশ সরকারকে, পরে স্বাধীনতার সময় কংগ্রেস সরকারকে পিছু হটতে হয়েছে। কৃষক মেনে নেয়নি, আজকে নতুন ধরনের আক্রমণ কৃষকদের উপর, নতুন শোষক নতুন রূপে কৃষকদের সামনে উপস্থিত হচ্ছে। আগে সে গ্রামীণ মহাজনকে, আজকে কর্পোরেট মহাজন মাইক্রো ফাইন্যান্স, আজকে তারা কৃষকের ওপর তার শোষণ
নিপীড়নকে অনেক বেশি তীব্র করেছে। কৃষকের বিরুদ্ধে লড়ছে, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। তার বিরুদ্ধে আমাদের সমস্ত কৃষকদের ঐক্যবদ্ধ করতে হবে। নতুন কর্পোরেট মহাজন বর্ধমানের মাটি, বর্ধমানের জমি, বর্ধমানের ফসল, এই ফসলকে চাষ করতে এগিয়ে আসছে। একটার পর একটা জমি তারা কিনছে এবং ফসলের ক্ষেত্রেও তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণকে কায়েম করছে বাজারের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। আজকে সরকারের নিয়ন্ত্রণে বাজার নেই, আজকে বাজার আমাদের দেশের কর্পোরেটের নিয়ন্ত্রণে। আমরা কৃষক সভা থেকে দাবি করেছি, আমরা বারে বারে বলেছি কৃষকের সর্বনিম্ন ফসলের দাম বাড়তে হবে, আবার কৃষকের সর্বোচ্চ ফসলের দাম বাড়তে হবে। যাতে আমাদের দেশের কর্পোরেট কৃষককে ঠকিয়ে কম পয়সায় ফসল কিনতে না পারে, তার জন্য আইন করতে হবে। আমরা বলেছি কম পয়সায় কৃষকের কাছে ফসল নিয়ে বাজারে সাধারণ মানুষের কাছে যাতে বেশি দামে বিক্রি করতে না পারে, তার জন্য সরকারকে আইন তৈরি করতে হবে। সরকার সে আইন তৈরি করার দিতে চায়নি। সরকার কর্পোরেটের পেট ভরাবার দিকে সরকার একটার পর একটা নীতিগুলি তারা রূপায়িত করছে, একটার পর একটা নীতি তারা হচ্ছে যে লাগু করার চেষ্টা করছে। আমরা দেখেছি কেমন ভাবে আমাদের দেশের সাধারণ ফসলের দাম পাচ্ছে না। যখন আমাদের বর্ধমান জেলার কৃষকের 10-26 দরকার হবে, তখন বাজারে 10-26 নেই। যখন বাজারে ইউরিয়া দরকার হবে, তখন বাজারে ইউরিয়া পাওয়া যাবে না। যখন বাজারে বীজের দরকার হবে, আলু বীজের, তখন সেই বীজ ব্লাকে কিনতে হবে, সার ব্লাকে কিনতে হবে, বীজ ব্লাকে কিনতে হবে, ওষুধ ব্লাকে কিনতে হবে। এবং আমাদের দেশের কৃষকের উৎপাদন খরচ করার পরেও কৃষক ফসলের কোনো দাম পাবে না। এইভাবে কৃষককে দুইভাবে কৃষককে বঞ্চিত করা হচ্ছে। একদিকে ক্রেতা হিসাবে কৃষককে ঠকানো হচ্ছে, আরেকদিকে বিক্রেতা হিসাবে কৃষককে ঠকানো হচ্ছে। কৃষক ঠকছে যখন তার ফসল বিক্রি করতে চায়। স্বাধীনতার ৭৮ বছর পরেও আমাদের দেশের পুঁজির মালিকদের স্বাধীনতা চূড়ান্ত আকার ধারণ করা হয়েছে, কিন্তু আমাদের দেশের কৃষকের স্বাধীনতা নেই। যারা কারখানায় মাল তৈরি করে তারা মালের উপর স্ট্যাম্প দিয়ে বসিয়ে ম্যাক্সিমাম রিটেল প্রাইস তারা হচ্ছে জানিয়ে দিচ্ছে, এইটা তাদের অধিকার। বাজারে টেস্টের কত দাম হবে এইটা কারখানার মালিক নির্দিষ্ট করতে পারবে, বাজারে অন্য জিনিসের কত দাম হবে এটা কল কারখানার মালিকরা ঠিক করতে পারবে। আমাদের দেশের রাষ্ট্র তাদের পাশে থাকবে। এটা কৃষক যখন ফসল ফলাবে তার ধানের বস্তার উপর দাঁড়িয়ে সে স্ট্যাম্প দিয়ে বলতে পারবে না আমার ধানের দাম এত, বলতে পারবে না আমার গমের দাম এত। অথচ সেই গমই যখন আদানি কিনে তাকে বাজারজাত করবে প্যাকেটের মধ্যে 1 কেজি 2 কেজি 10 কেজি 50 কেজি, তখন আদানি তার দর ঠিক করে দেবে। কতদিন কৃষক এই পরাধীনতা বন্ধনে আবদ্ধ থাকবে? কৃষককে ঐক্যবদ্ধ করতে হবে। আজকের এই সম্মেলন সেই উদ্দেশ্য নিয়ে নতুন এই শোষকদের সমগ্র কৃষককে চেনানোর কাজ আমাদের করতে হবে। নতুন এই শোষকের বিরুদ্ধে আমাদের কৃষকদের সংগঠিত করতে হবে। মানুষ আস্তে আস্তে জাগছে, পুরাতন অবস্থায় নেই। মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আপাতত কিছুদিন পেছড়লো, আবার মানুষের আওয়াজ শোনা যাচ্ছে গ্রামে গঞ্জে হাটে বাজারে। আমাদের কমরেডরা যখন সম্মেলনকে কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘুরেছেন তখন দেখেছেন মানুষের আওয়াজ, মাটির আওয়াজ, নতুন আওয়াজ আর পশ্চিমবাংলায় নতুন করে তৈরি হচ্ছে। এই আওয়াজকে আরো এগিয়ে নিতে হবে। আমাদের লড়াই পশ্চিমবাংলায় মানুষের আওয়াজ, কৃষকের আওয়াজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা সম্মেলনের মধ্য দিয়ে করতে পারবো। এই কথা বলে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। এখন আমাদের সামনে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার। কমরেড অমল হালদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ। কমরেড সভাপতি, আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সম্পাদক কমরেড বিজু কৃষ্ণন। আপনারা জানেন
অনেক পুরখা লড়াই আন্দোলন এবং দিল্লির বুকে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার অন্যতম সহযোদ্ধা কমরেড হান্নানদা এখানে উপস্থিত আছেন আজকে ত্রিপুরার প্রতিদিন যে লড়াইয়ের মুখে পড়ছেন তারা বিজেপির আক্রমণ, তীব্র আক্রমণ, প্রতিদিন সেই আক্রমণ তার মুখে যারা লড়াই করছেন তার অন্যতম নেতা পবিত্র কর, ত্রিপুরার নেতা, তিনি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য এবং আজকে সবাই উপস্থিত। আজকে 38তম সম্মেলন এই বর্ধমান শহরে। আপনারা অনেকেই জানেন 1933 সালে হাটগোবিন্দপুরে অনুষ্ঠিত হয়েছিল কৃষক সভার প্রথম সম্মেলন। সেদিন সম্মেলন সংগঠিত করেছিলেন কারা? স্বামী বিবেকানন্দের ভাই বঙ্কিম মুখার্জি, সৈয়দ সাইদুল্লাহ, এই সমস্ত নেতারা সেদিন কৃষক সভার সম্মেলন করেছিলেন হাটগোবিন্দপুরে। তারপর ধাপে ধাপে বর্তমান জেলা কৃষক আন্দোলন প্রসারিত হয়েছে। আমাদের অনেক নেতা, কমরেড বিনয় চৌধুরী, আব্দুল্লাহ রসুল, কমরেড মনসুর হবিবুল্লাহ, সব নেতারা সামনে এসেছেন। কৃষক আন্দোলনকে আরো স্পষ্টভাবে চিহ্নিত করলেন কমরেড হরেকৃষ্ণ কোনার 67-69 সালে ভাঙার গান গোটা রাজ্যের কৃষকদের কাছে আহ্বান জানিয়েছিলেন, এই জমিটা আজকে জমিদার যোদ্ধা চাষ করছে, এই জমিটা একদিন তোমার ঠাকুর দাদা ছিল, জোর করে জমিদার যোদ্ধারা বিভিন্ন ভাবে সেগুলো তোমাকে আয়ত্ত করেছে, আসুন অধিকার বোধের আন্দোলনে আমরা সামিল হই। আপনাদের অনেকের মনে আছে সালের মানুষ বহু লড়াই, জেলার চারপাশে লক্ষ লক্ষ কৃষকের পদচারণা, জমিদারদের হাজার হাজার মানুষ প্রত্যেকটি লড়াইতে অংশগ্রহণ করতেন। চৈতন্যপুরে রায়দের জমিদারদের দুজন কমরেড শহীদ হয়েছিলেন। এরকম ঘটনা শুধুমাত্র চৈতন্যপুর না, রক্ত দিয়ে লড়াই করে গেছেন, তারা লড়াই করেছেন অধিকারের জন্য। পরবর্তীকালে বামফ্রন্ট আসার পর তাদের খাস জমি দিয়েছে, অপারেশন সব রেকর্ড হয়েছে। আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গের একটা ভালো চেহারা জীবনে সময় আস্তে আস্তে তৈরি হয় ৭৭ পর। জানেন আমাদের দুর্ভাগ্য, যাদেরকে জমি অধিকার বোধ থেকে যারা জমি পেলেন আজকে তারা ভুলে গেলেন, তাদের নাতি নাতনি সন্তানরা ভুলে গেলেন। 10 কাঠা 5 কাঠা 15 কাঠা যা জমি ছিলেন তারা ভুলে গেলেন। আর যোদ্ধার জমিদারদের নাতি নাতনি তারা আজকে গেলেন, চিৎকার করে বলেন ওই জমিটা আমার ঠাকুর দাদা ছিল, লাল ঝান্ডার লোকেরা ওই জমিটা দখল করেছে। আত্মীয় স্বজন বিভিন্ন লোকের কাছে তারা যাদেরকে জমি দিলাম তারা আর মনে রাখতে পারলো না, তারা প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পড়ল। কিন্তু জানেন অবস্থা কোন জায়গাতে জানেন? যে সমস্ত গরিব ঘরের মানুষ অতীত দিনের কথা প্রত্যেকটি পড়ায় উচ্চারণ করত, সবাই বলতো তোর দাদা ভালো ছিল না রে, কত যন্ত্রণা জীবন কেটেছে জানিস, একটা পুকুরে মাছ ধরেছি কি ধরেনি, হয়তো ধরে এনে বাড়ি তলায় বাঁধা হতো, প্রচন্ড ভাবে মার দেওয়া হতো। তার স্ত্রী কন্যা এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতো আমার স্বামীকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। সেদিন কেউ ছেড়ে দেয়,
গরিবদের কাছে একটা আহ্বান ছিল, যদি জোট বাঁধতে পারো তোমাদেরকে কেউ আঘাত করতে পারবে না। সেই পথ বেঁধেছিল লাল ঝান্ডার নেতৃত্বে। এইসব দিন আজকে অনেকে ভুলে গেছে, আজকে অনেক গরিব পাড়ার মানুষ ভুলে গেছে। আমরা সম্মেলন করছি কেন? আমরা সম্মেলন করছি এই কারণে, 11 সালের পর থেকে প্রচন্ড আক্রান্ত হয়েছি আমরা। 11 সালে বিধানসভা নির্বাচন, 14 সালে লোকসভা নির্বাচন, 16 সালে আবার বিধানসভা নির্বাচন, 18 সালে পঞ্চায়েতে নির্বাচন, 19 সালে লোকসভা নির্বাচন। আমাদের বুথ বসতে দেয়নি, আমাদের পোলিং এজেন্টদের উপর আক্রমণ হয়েছে, আমাদের যারা কাউন্টি এজেন্ট তারা আক্রান্ত হয়েছে। একটু হাতে তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের সপক্ষে, তার উপরে নেমে এসেছে নিষ্ঠুর আঘাত, বাড়ি ছাড়তে হয়েছে সেই সব কমরেডদের। মিথ্যা মামলায় জেলে খুন হয়ে গেলেন কমরেড প্রদীপ্তা, কমরেড কমল গায়েন। এই কয়েকদিন আগে আউস গ্রামে রাজিবুল হক খুন হয়ে গেলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হয়ে গেলেন তেতুগ্রামের কমরেড লোক সরকার। বলছি কেন জান, গণতন্ত্রকে রক্ষা করতে আমাদেরকে লড়তে হচ্ছে 11 সালের থেকে। গোটা পশ্চিমবঙ্গের বুকে আমরা যারা আছি আমরা তো বুঝি প্রচন্ড আক্রমণের চোটে গ্রাম বাংলার বহু জায়গায় মানুষ আজকে টিকে থাকতে পারছেন না। তাই আবার নতুন করে গ্রাম বাংলাকে জাগাতে হবে। গ্রামে গ্রামে আমাদের সাংগঠনিক কমিটিগুলোকে মজবুত করতে হবে। প্রত্যেকটি গ্রামে কৃষক, শ্রমিক, সমস্ত অংশের মানুষকে জোটবদ্ধ করতে হবে। এই জন্যই তো সম্মেলন, সম্মেলন তো অন্য কিছু নয়। আমরা সম্মেলন মঞ্চে তো এই কথাগুলি আলোচনা আমরা করব, যে কেমন করে গ্রাম বাংলার সমস্ত স্তরে আমরা আমাদের আগেকার মতো গরিব থেকে নিয়ে আমরা কমিটি করে তুলতে পারি। আমি তো লড়াই করতে পারবো শাসক শোষকের বিরুদ্ধে। কেন কথাটা বলছি জানেন? আমরা কেউ বাঁচতে পারবো না। আগামী দিন আসছে আরো ভয়ঙ্কর দিন। সবাই তো দেখছেন আমাদের দেশে কৃষি ব্যবস্থা পরিবর্তন ঘটছে। আজ থেকে কয়েক বছর আগে কৃষকের কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা। আজকে রাজ্য সরকার নির্বিকার। এই যে রায়না খণ্ডঘোষ কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টিতে সমস্ত খাস ধান পড়ে গেল। গোবিন্দভোগ চাল আরব কান্ট্রিতে এখান থেকে রপ্তানি হয়। সেই খাস ধান যারা চাষ করছে তারা মাঠের আগে বসে বসে খায়। সরকার কি দেবে? সরকার সামান্য টাকা, একটা জমিতে একটা ক্ষতি হলো সামান্যটুকু পাবে। আমাদের দেশের সরকার এর আগের বছর একই রকম নষ্ট হয়েছিল ধান। সরকার নির্বিকার। সবাই বোঝেন একদিকে ফসলের দাম নেই, ধান চাষি মাথা চাবড়াচ্ছে। আজকে যারা আলু চাষি, যে আলু চাষি আলু যখন স্টোরে রাখে যা দাম ছিল, এখন চচ্চর করে দাম কমছে আলু চাষি। কি অবস্থা আজকে সবজি চাষি, সামান্য একটু সবজি আজকে তাদের কি অবস্থা? কারণ সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, প্রত্যেকটি উৎপাদন উপকরণের দাম চচ্চর করে বাড়ছে। বুঝছেন না? আজকে মোদী সরকার আজকে ভেবে রেখে দিন, আজকে সারের ওপর থেকে ভর্তুকি তুলে নিয়ে আগামী দিনে আরো সারের দাম বাড়বে। বাইরেকার বীজ আসবে আমাদের দেশে, আমাদের দেশের চাষিদের নাবিশ্বাস উঠে যাবে। বন্ধুগণ, এই সংকট তো বাড়ছে প্রতিদিন। আপনি কেমন করে বাঁচবেন? আপনার সন্তান, আপনার নাতি নাতনি, তাদেরকে দুমুঠো ভাত খেতে দেবেন? আজকে কিচ্ছু পারবেন না। আজকে সংকটে চচ্চড়ি। গ্রাম বাংলায় খেতবন্দি কজন এই গ্রামে বাস করেন? সবাই তো দলে দলে পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। ওটা গ্রাম বাংলার এমন কিছু গ্রাম আছে দেখবেন, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, একটা ছেলে আপনি পাবেন না। গ্রামে দেখবেন কিছু বৃদ্ধা মানুষ, গ্রামে দেখবেন কয়েকটা মানুষ, তারপর দেখবেন বাচ্চা ছেলেরা সব চলে গেছে বাইরে রাজ্যে কাজ করতে। এই সরকার 100 দিনের কাজে সুপ্রিম কোর্ট অর্ডার দিল, কাজ করে দিল। একবারে কেন্দ্র সরকারকে অর্ডার দিল, আপনার টাকা ছাড়ুন,
এতদিন পেরিয়ে গেল, গরিবের স্বার্থে একটু দিনের কাজটা যেটা চালু করার কথা ছিল তা করা হচ্ছে না। কি করে বাঁচবে গরিব? গ্রাম বাংলার অবস্থা দেখছেন না? দিনের পর দিন সবকিছু আজকে অচল হয়ে যাচ্ছে। কি অবস্থা আজ বর্ধমান শহরে? বর্ধমান শহরে যারা ব্যবসা করেন তাদের অবস্থা কি রকম? আজকে নির্দিষ্ট কয়েকটা মলে হয়তো 2 পয়সা বিক্রি হয়। বর্ধমানে বাচ্চা বয়স থেকে দেখছি যে সব দোকান, যেখানে প্রচুর ভিড় দুর্গা উৎসবের সময় কিংবা ঈদের সময় কিংবা ঈদের জোয়ার সময়, কত ব্যবসা বিভিন্ন জায়গায় বাজার করতে আসতো। এখন দেখবেন দুর্গা পুজোতে ভিড় হয় না, ঈদ উৎসবে ভিড় হয় না। আসলে মানুষের কাছে টাকা নেই, ফসলের দাম পাচ্ছেন না, ক্ষেত মজুরদের মজুরি নেই, ক্ষেত মজুরদের 100 দিনের কাজ নেই, মানুষের হাতে একটা 9 পয়সা নেই। কি করবে মানুষ? ভয়ঙ্কর খারাপ অবস্থার দিকে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। আমাদের যারা বিরোধিতা করেন, আজকে আমি বিনয়ের সঙ্গে বলি, হে তৃণমূল কংগ্রেসের, আপনি একজন কৃষক, আপনি কি অল্প টাকা সার পান? আপনি কি প্রাকৃতিক দুর্যোগ থেকে ধানটা রক্ষা করতে পারেন? আপনি কি অল্প টাকায়, যারা বিজেপি করেন, যারা মনে মনে ভাবেন আজকে ধর্ম ইত্যাদি ঘটনা বলিতে যারা মেতে থাকেন, যারা বিভিন্ন উৎসব সাম্প্রদায়িকতার সরান, তাদেরকে বলি, আপনি তো কৃষক, আপনি অল্প টাকায় বীজ পান, সার পান, আপনার জন্য কি কোনো স্পেশাল মার্কেট আছে? আপনার জন্য কি স্পেশাল কোনো দোকান আছে? না, নেই। সমস্ত কৃষক। তাই বলছি আজকে আমাদেরকে ভাবতে হবে, গোটা পশ্চিমবঙ্গের কৃষকদের আজকে ভাবা দরকার। এই সারা ভারত কৃষক সভা গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। আজকে কেরালা সরকার দেখেছেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, দারিদ্র্য দূরীকরণ আমরা করলাম। তো তারা প্রতিদিন আমরা ছবি দেখি, আবাস যোজনায় ঘর হচ্ছে কেরালায়। আমাদের পশ্চিম বাংলার মানুষরা বলছে আমি আবাস যোজনার টাকায় ঘর করেছি, কি চমৎকার বাড়ি দেখুন, ঝকঝকে চকচকে বাড়ি। বাংলায় যারা আবাস যোজনার টাকা পান তার 20,000 টাকা দিয়ে দিতে হয় বাবুদের, এলাকার বাবুদের। তারপর সিমেন্ট, তারপর বালি, তারপর পাথর, এইসব কিনতে কিনতে তার ঘর করার ইচ্ছা থাকলেও আর সম্ভব হয় না। লুটের রাজত্ব চলছে গোটা পশ্চিমবঙ্গে, সমস্ত জায়গায় লুট। দেখছেন না? বিক্রি করবেন, সেখানে ফোরেরা বসে না, আপনি পয়সা পাবেন না। সমস্ত দিক থেকে দেখবেন। এমন একজন কেউ আছেন যারা সব বর্তমান লোকজন, চামারি ছাড়া তারা রাজনীতিটা করছেন। দেখতে পাবেন একটা সৎ মানুষ আপনাকে খুঁজতে গেলে আপনাকে আপনি দেখবেন, কোথা থেকে আপনি দেখবেন, কোন চশমা আপনি পড়বেন আমি জানি, কিন্তু মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস মানে চোর, প্রত্যেকে চোর। এই ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হচ্ছে প্রতিদিন। আর ওখানে কেন্দ্রের বিজেপি সরকার, উনি তো প্রতিদিন কৃষকের সর্বনাশ করে যাচ্ছে। আন্নানদালার মতো মানুষ তারা বলবেন, আমি তার মধ্যে যাব না। দিল্লিতে কৃষক আন্দোলন হলো, পশ্চিমবঙ্গে আমরা কতটা করতে পেরেছি? 2-4টে সংহতিমূলক বড় বড় কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু দিল্লির বুকে একটা বছর টানা 737 জন মানুষ অবস্থান করতে করতে মারা গেলেন। শান্তিপূর্ণ আন্দোলন, একটা গাছের পাতা অপর্যন্ত পড়েনি। প্রতিশ্রুতি দিলেন আপনারা করেনি, আপনাদের কৃষকের ঋণ মুকুব করে দেবো, আপনাদের উৎপন্ন ফসলের দাম এক মূল্য দেবো। মিথ্যা কথা বললেন, বিশ্বাসঘাতকতা করলেন, কোনোটা করলেন না। উপরন্তু আজকে কৃষি বিপণন আইন নিয়ে আসছেন। যে কৃষি বিপণন আইন আনছেন অনেকে জানেন না, গ্রামের হাটগুলো চলে যাবে কর্পোরেটদের হাতে। আপনি জানেন না 140 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হবে। আপনি জানেন না যে কর্পোরেটরা তারা আজকে জমি চাষ করবে, আপনি আপনার জমিতে ক্ষেত মজুর হবেন। 3 ভাগের 2 ভাগ মানুষ জমি চাষ ছেড়ে দিতে বাধ্য হবে। কি দেখছেন না চোখের সামনে? আপনি চলে যান জামালপুর,
কার আম্বানি আদানি, যে আদানি মোদী সরকারের প্রচন্ড বন্ধু, এখানে মমতা ব্যানার্জি বন্ধু, সেই আদানি বড় বড় রাইস মিল কিনছে, বড় বড় রাইস মিল কিনছে। আপনি জানেন একবারে চৌগাম থেকে ডানকুনি পর্যন্ত বিশাল বিশাল রাইস মিল, বড় বড় গোডাউন কিনছে। লোকে বলছে কি জানেন, 2,50,00,000 টন মাল সেখানে রাখা যাবে। কি হবে সেখানে? ধান ঢুকিয়ে কি করবে? আবার ধান আসছে পুরুলিয়া বাঁকুড়া থেকে, বর্ধমানে না, অনেক সস্তা দরে পুরুলিয়া বাঁকুড়া থেকে মাল এনে জমা করছেন। আর এখানকার সেগুলো চাল তৈরি করে একটা ব্যান্ড তৈরি করে বাজারে বিক্রি হবে, সেই চাল আর ভবিষ্যতে আপনি কিনতে পারবেন না। কঠিন অবস্থা। একদিকে পশ্চিম বাংলায় লুট চলছে, গোটা দেশে লুট চলছে, এরপর মরার ওপর খড়ার ঘর মতো ধমকানির চোটে আমেরিকার প্রেসিডেন্ট, তার ধমকানির চোটে ভারতবর্ষের সমস্ত কৃষি ক্ষেত্রকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কোন ট্যাক্স আমেরিকাকে দিতে হবে না। আমাদের দেশের গম, আমাদের দেশের সোয়াবিন, আমাদের দেশের দুধ, আমাদের দেশের প্রচুর সবজি, যেগুলো আমেরিকা ভারতবর্ষে ঢুকবে। ভাবতে পারেন আপনি কি দাম পান না, তারপর আমেরিকার মাল যদি হুড়ুর করে ভারতবর্ষে ঢুকতে আরম্ভ করে, কোথায় যাবেন? কি করবেন আপনি? বন্ধুগণ, সব দিক থেকে বিপদের মধ্যে আমরা পড়ছি। এরা কোনো ভাবেন না। ওদিকে বলছে কি হবে, আপনার তো সব শেষ। আজকে তো আপনার লেখাপড়া আপনাদের ছেলেদের তো আর হবে না, স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টার নেই। আগামী দিনে গরিব ঘরের কোন ছেলে আর স্কুলে পড়তে যাবে না, সব স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন বাড়ছে। নারী নির্যাতন আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরজি করের ঘটনা, তমান্না খুনের ঘটনা, আজকে গোটা পশ্চিম বাংলায় প্রতিদিন একটার পর একটা ধর্ষণের ঘটনা। কোথায় গেল আমাদের পশ্চিমবঙ্গে সে আইন শৃঙ্খলা? আজকে ভেঙে তছনছ হয়ে গেছে, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। একটা কঠিন অবস্থার মধ্যে আমরা বাস করছি। বাচ্চা বাচ্চা ছেলে কত লেখাপড়া শিখেছে তারা, আপনি দেখবেন আপনার সামনে ছুটে যাচ্ছে আমাজন ব্যাগ নিয়ে আপনার বাড়িতে মাল পৌঁছে যাচ্ছে, দেখবেন বড় বড় সব জোম্যাটো কোম্পানি তাদের সমস্ত খাবার নিয়ে আপনার ঘরে পৌঁছে দিচ্ছে। জানেন এদের এক একটা ছেলে বিএসসি পাস, এদের এক একটা ছেলে বিএসসি অনার্স পাস, এদের এক একটা ছেলে ইংরেজি ভাই এমএ করে করছো, করবো দাদা, সব করবে না, বাড়িতে কোনো খাবার নেই, তাই কঠোর পরিশ্রম করে আমাদের খেতে হবে। বন্ধুগণ, এই জায়গায় আমরা যাব, এই জায়গায় আমরা পৌঁছবো। কত প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদীজি, প্রত্যেক বছর 2 কোটি করে বেকার ছেলে চাকরি পাবে। হে কোথায় গেল আপনার সেই প্রতিশ্রুতি? কোথায় গেল? ত্রিপুরাতে আজকে ডবল ইঞ্জিনের সরকার, আজকে ত্রিপুরার মানুষ হারে হারে টের পাচ্ছে। সেখানকার গরিব মানুষ কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, আজকে ত্রিপুরায় গরিব মানুষ আজকে প্রতিদিন আক্রান্ত চলছে। আজকে গোটা ত্রিপুরাতে, আজকে ত্রিপুরা, আজকে পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকান, কি ভয়ঙ্কর আজকে কঠিন অবস্থা। বন্ধুগণ, আমরা অনেক সময়গুলো ভুলে যাই। নির্বাচনের সময় একটু বলো বিরিয়ানির প্যাকেট কিংবা 4 বোতল মদ, 2-4 হাজার 5,000 টাকা, গ্রামে নব্য ধনী তৈরি হয়েছে। নব্য ধনী এখন প্রচুর টাকার মালিক। ওটা গ্রাম বাংলার সমস্ত কর্তৃত্ব প্রভাব এখন নব্য ধনীদের। যারা ভোটের সময় গিয়ে আসে, এরা বালির ব্যবসা করে, এরা কয়লার ব্যবসা করে, বিভিন্ন খারাপ ব্যবসার সঙ্গে যুক্ত। তারা টাকা দেয়, গরিব দিকে আশ্বাস দেয়, আমি টাকা দিচ্ছি, ভোটটা দিবি। জানে ভোটের পর এর চতুর্গুণ আমি তুলে নেব, মানুষের বিভিন্ন ভাবে চুরি। বন্ধুগণ, আপনাদের সবাইকে ভাবতে হবে, যা চলছে এই জিনিস আর চলতে দেওয়া যায় না, পরিবর্তন ঘটাতে হবে।
এসআইআর চলছে, বহু মৃত ভোটার তাদের রাখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মৃতদের যাতে বাঁচানো যায় তার জন্য প্রচন্ড চেষ্টা চলছে। অনেক ভোটার আছে যাদের নাম ঠিকানা কিচ্ছু নেই, ভুয়ো। একটা মুসলিম গ্রামে একটা সেখানে 20টা ভোটার কি করে হয় 20টা ভোটার ভুয়ো নামের তালিকায় ভর্তি। বন্ধুগণ, গ্রামে গঞ্জে প্রতিদিন বিএলএ হয়ে আমাদের একটা বিশাল ভূমিকা পালন করতে হবে। ওরা চায় একটা ভুয়ো ভোটার লিস্ট তৈরি করতে। নির্বাচন কমিশন নয়, বুঝে নেবেন, চলার চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে বেশি। সমস্ত মৃত বাদ দিতে হবে, সমস্ত ভুয়ো ভোটারদের বাদ দিতে হবে। একটা মানুষ সঠিক ভোটার, তার নাম যেন কোনোভাবে বাদ না যায়। বিশাল কাজ, অনেক বড় কাজ। এই কাজটা যদি এখন সুসম্পন্ন করতে পারি, ভোটার লিস্ট বেরোবার পর আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে ভোট প্রচারে আমরা যেতে পারবো। এখন যদি আমরা ফাঁকি দিই, এখন যদি কাজটা ঠিক মতো না করি, আমাদের অনেক আফসোস করতে হবে। তাই বন্ধুগণ, আজকের এই জনসভা থেকে যখন ফিরে যাবেন গ্রামে গ্রামে, আবার নতুন করে সেই সংগঠন করে তোলার দিকে মনোযোগ দিন। এসআইআর আসছে, চলছে এসআইআর কাজ, প্রতিদিন এই কাজে চাপ তৈরি করুন। 100 দিনের কাজ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কেন কাজ শুরু হবে না? এই আজাদ প্রতিদিন আওয়াজ তুলুন আপনারা। আমরাও সম্মেলনে এই যে 3 দিন ধরে বর্ধমানবাসী আমাদের সেই সুযোগ করে দিয়েছে। গোটা বর্তমানের গ্রাম বাংলা যেভাবে বাড়িতে বাড়িতে আমরা কালেকশন করি, কারো কাছে আমরা বেশি টাকা নিয়ে আমরা সম্মেলন করছি না। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, গরিব পাড়ার মানুষ 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা দিয়েছেন, তার উপরে ভিত্তি করে কয়েক লক্ষ টাকা উঠেছে, তার উপরে দাঁড়িয়ে হবে আমাদের এই সম্মেলন। যে মানুষ গভীর প্রত্যাশা নিয়ে টাকা দিয়েছেন, ডেকে ডেকে টাকা দিয়েছেন, আমরা যাইনি বলে অভিমান করেছেন, এমন 4টা গ্রাম আছে যে গ্রামটা সংখ্যালঘু গ্রাম। 100% ঘরে আমরা গেছি, 45,000 টাকা কালেকশন উঠেছে। আজকে 4 বছর আগে সেই সব জায়গা আমরা ঢুকতে পারতাম না। মানুষ ভাবছে, মানুষ আবার নতুন করে ভাবনা শুরু করেছে। গ্রামের গরিব মানুষ যারা একেবারে টিএমসি কে জব্দ করার জন্য বিজেপিটা একবার করতে হবে, এই ভাবনা নিয়ে বিগত নির্বাচনগুলোতে বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন, তারাও ভাবছেন বিজেপি আর তৃণমূলের কোনো পার্থক্য নেই, দুটো দল কার্যত এক। এটাকে চালায় আরএসএস, তারাই দুটো দলকে পরিচালনা করে। নিজেদের অভিজ্ঞতা তারা এখন স্পষ্ট বুঝতে পারছেন। বন্ধুগণ, সেই কারণে সম্মেলন মঞ্চে আজকে 3 দিন ধরে আমরা আলোচনা করব আমাদের কোথায় ভুল, কোনখানটা ত্রুটি, কোন কাজটায় জোর দিতে হবে, কিভাবে সংগঠনকে আবার পুনরায় মজবুত করব। যেমন করে আমাদের পূর্বসূরীরা এই কৃষক সভার আন্দোলনকে গড়ে তুলেছিলেন, কত জেল খেটেছেন, কত এদের মধ্যে অনেকে ঘর ছাড়া হয়েছেন, বহুদিন এলাকায় যেতে পারেননি। আমাদের পূর্বসূরীরা তাদের রক্ত ঘাম সবকিছু আজও পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। আমরা মনে করি প্রত্যেকটি মানুষ অতীতের সেই আন্দোলনকে স্মরণ করে আবার সেই আন্দোলনের ধারা কেমন করে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়তে পারি। এই সম্মেলন থেকে এই বার্তা নিয়ে আমরা সবাই ফিরে যাব। এই কটি কথা বলে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে আর একবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সারা ভারত সভার ভারতীয় সাধারণ সম্পাদক কমরেড বিজু কৃষ্ণান। কমরেড বিজু কৃষ্ণান প্রথমটায় বাংলায় বলার চেষ্টা করবেন, যতটুকু পারেন।
খানিকটা বাংলা তিনি আয়ত্ত করেছেন, আমরা মানিয়ে নিতে পারবো তার কথা। আর যেটা পারবেন না, আমরা বলেছি আপনি হিন্দিতে বলবেন। তা আমি এখন কমরেড বিজু কৃষ্ণানকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি তার কথা এখানে উপস্থিত করুন। ये विशाल जनसभा सभापति कॉमरेड विप्लव मजूमदार, हमारा सारा भारत कृषक सभा उपाध्यक्ष कॉमरेड हनन मोल्ला, कॉमरेड पवित्रकार, कॉमरेड अमल हलदार, मंचा कृषक सभा खेत मजदूर यूनियन मजदूर संगठनेर नेतागण, मायरा बोनेरा बंधुगण, আমি কেরালা থেকে আসছি, আমার বাড়ি কেরালাতে। আমি ভালো করে বাংলা বুঝতে পারি, ভালো করে বলতে পারি না, কিছু কিছু বাংলাতে পরে আমি হিন্দিরে সরলভাবে হিন্দিরে রাখবো। আপনার এ মিছিল যে এখানে হাজার হাজার মানুষ চাষি এখানে এসেছি, এ মিছিল দেখে আমি খুব খুশি, আমি খুব উৎসাহিত। সবাইকে আমি বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি বলার চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। आज जो रविंद्रनाथ टैगोर का कविता है, इसको अगर बोले तो भाजपा संघ परिवार के आरएसएस के लोग जेल में बंद करने का धमकी दे रहे हैं। हिमंत बिश्व शर्मा, रविंद्रनाथ टैगोर हमको सिखाए, where the mind is without fear and the head is held high, चित्तो जता भय शून्य उच्च जता शेर, ऐसा एक समाज के बारे में रविंद्रनाथ टैगोर बोले। और संघ परिवार, आरएसएस और भाजपा रविंद्रनाथ टैगोर से वो भय पेचे और भय पेचे। दे वांट, वो चाहते हैं कि हम ये सब बातें नहीं कहे। कुछ दिन बाद वो बोलेंगे खुदीराम के नाम पे जो गाना है, एक बार विदाई दो दाओ माँ बुरे आशी, वो नहीं गाना है। कुछ दिन बाद बोलेंगे जनगण मना नहीं गाना पड़ेगा, जनगण मना अगर गाएंगे तो आपको जेल में बंद करेंगे। क्या हम उनको करने देंगे? क्या लोग उनको करने देंगे? बचाने को संघर्ष में हमारे देश के किसान मजदूर, हमारे युवा छात्र महिला सब लोग एकजुट है। अभी अब हम यहाँ बात कर रहे हैं, बिहार में चुनाव हो रहा है, वहां सभी एकजुट होके, हमारे जो साथी कॉमरेड अंबाराम यहाँ आना था, वो वहां चुनाव प्रचार के लिए गए हैं। 14 तारीख को जब चुनाव का नतीजा आएगा तब पता चलेगा भाजपा का, नरेंद्र मोदी का, नीतीश कुमार का पूरा साफ होने वाला है। ये हमारे देश में जो हालत आज है, जुल्मतों का दौर में हम जी रहे हैं, पर जुल्मतों के दौर में गीत गाए जाएंगे, जुल्मतों के दौर में जुल्मतों के बारे में गीत गाए जाएंगे। अब सभी हमारे चाषी, हमारे खेत मजदूर, हमारे चाषी, हमारे मजदूर, दलित, आदिवासी, आप सभी जो ये संघर्ष कर रहे, जो गीत गा रहे, उन गीत से, उन संघर्ष से
आज सत्ता में जो है वो डर पाए हैं। साथियों, इन पिछले 2011 से यहाँ पे ममता बनर्जी का तृणमूल कांग्रेस का सरकार है, केंद्र में 2014 से नरेंद्र मोदी की सरकार है। दोनों मिली भगत के साथ हमारे देश को लूट रहे हैं। बंगाल दो 2014 में नरेंद्र मोदी था कि अगर भाजपा चुनाव जीत के आएंगे तो कृषि संकट खत्म होगा, स्वामीनाथन कमीशन का सिफारिश को लागू करेंगे, लागत खर्च से 1.5 गुना दाम दिया जाएगा, खेत मजदूर को 100 दिन का काज नहीं 200 दिन का काज और अधिक मजदूरी दिया जाएगा। उनका कहना था कम ब्याज दर में ऋण दिया जाएगा, सबके साथ सबका विकास का वादा था और सभी मेहनत के लिए अच्छे दिन का वादा था। साथियों, 11 साल हो गया नरेंद्र मोदी का सरकार और 14 साल हो गया ममता बनर्जी का सरकार। क्या है हमारे देश का और बंगाल का स्थिति, इसके बारे में हमको थोड़ा चर्चा करने का जरूरत है। हमारे देश में 11 साल में सरकारी आंकड़े कहते हैं 1.5 लाख किसान और खेत मजदूर आत्महत्या करने में मजबूर हुए हैं। इन्हीं 11 साल में 3.5 लाख दिहाड़ी मजदूर जो ग्रामीण इलाकों से हमारे चासी भाग चासी खेत मजदूर के बच्चे पलायन करके शहरों में रोजगार के तलाश में जाते हैं, 3.5 लाख खुदकुशी करने में मजबूर हुए हैं। दोनों मिलाने से 5 लाख किसान खेत मजदूर और दिहाड़ी मजदूर हमारे देश में खुदकुशी किए हैं। साथियों, इसमें 12 राज्य का खुदकुशी का संख्या 0 बताते हैं। पश्चिम बंगाल में से भी तृणमूल सरकार तृणमूल कांग्रेस सरकार আমি জানি এখানে सत्य कथा की गांव गांव हम लोग गए हमारे किसान सब कृषक सभा के साथियों के साथ, जहां किसान आत्महत्या किए, आलू का किसान को दाम नहीं मिल रहा, धान का किसान को दाम नहीं मिल रहा, पाट का किसान को दाम नहीं मिल रहा, और मजदूर को नहीं मिल रहा, खेत मजदूर को रोजगार नहीं, नरेगा बंगाल में बंद है, हालत है। और चोर जो सत्ता में बैठे हैं, कभी शारदा के नाम पर कभी किसी के नाम पर हजारों हजारों करोड़ लूट कर रहे हैं, उनके मंत्रियों के घरों में नोट के बंडल है, वो यहाँ बंगाल में बैठे हैं और उनको पूरा खुला छूट है जो केंद्र में बैठे हैं, क्योंकि इनका मिली भगत है। अगर यहाँ लूट होती उस तरीके का एक मिली भगत यहाँ पे चल रहा है। हमारे उत्तर भारत में बोलते हैं चोर चोर मौसेरे बाय, एक चोर तो एक कफन चोर, इतना ही फर्क इन दोनों में है, ये सच्चाई है। किसान का हालत, हमारे किसान को स्वामीनाथन कमीशन का सिफारिश के अनुसार लागत खर्च से 1.5 गुना दाम का वादा था। अगर 1000 रुपया लागत खर्च तो 1,500 रुपया आपका फसल का दाम बोला था। मैं और कॉमरेड हसन मुल्ला 2014 में मास में तब मोदी सरकार आया, कृषि मंत्री से जाके उनके घर में मिले, हम बोले आपका वादा को पूरा करे, तो कृषि मंत्री हमको बोलते हैं आप इसको इतना सीरियसली क्यों देख रहे हैं, आप इसको इतना गंभीर रूप से क्यों देखते हैं। चुनाव आने से हर राजनीतिक दल वादे करते हैं, वो वादे वोट
कश को लूटे और अभी बोल रहे जीएसटी उत्सव मनाएंगे। पिछले 10 साल हमको लूटते हुए खून चूसते हुए ये जो सत्ताधारी दल है, शासक वर्ग है, अभी बोल रहे हैं कि जीएसटी उत्सव करो। उसका भी कोई फायदा हमारे मेहनत कश को नहीं मिल रहा है। अमलदा यहाँ बात कहे कि सरकारी स्कूल बंद हो रहा है, सरकारी अस्पताल में दवाई नहीं है, ऑक्सीजन नहीं है। ऐसा स्थिति उत्पन्न हुआ जब लॉकडाउन महामारी के काल में आप देखें लाखों लोग, बंगाल के मजदूर, बिहार के मजदूर, झारखंड और अन्य जगह के मजदूर बिना कोई मदद पैदल अपने अपने गांव आना पड़ा। गुजरात के एक कवि, एक कवयित्री, एक महिला पारुल कक्कर, वो भक्ति गान लिखने वाली एक कवयित्री थी। पारुल कक्कर लिखी एक कविता, शव वाहिनी गंगा में लाशें बहने जैसा स्थिति जो नरेंद्र मोदी का सरकार और यहाँ के ममता बनर्जी और अन्य जो राज्य सरकार के जिस तरीके से सरकार चलाए उससे हुआ। उसी समय में केरल में वामफ्रंट का सरकार, दुनिया भर में वामफ्रंट का सरकार का प्रशंसा हुआ कि सबसे बेहतर वहां पे स्वास्थ्य सेवाएं। 90 लाख लोगों को हर एक साल के लिए एक पूरा फूड किट दिया। सिर्फ चावल नहीं, सिर्फ 5 किलो चावल नहीं, चावल के साथ साथ गेहूं दिया गया, उसके साथ 1 किलो चीनी, चाय पत्ती, मसाले, नमक, साबुन, कुल मिला के 16 ऐसे वस्तु हर परिवार को 90 लाख जगह दिया। साथियों, हमारे फसलों को सही दाम नहीं मिल रहा है, सरकारी खरीद नहीं हो रहा है। मंडियों को खत्म करने का साजिश नरेंद्र मोदी 2020 जून में ले आए, जब कोविड काल में महामारी के समय में मजदूर किसान को लॉकडाउन में रख के ये जो नरेंद्र मोदी का सरकार कॉर्पोरेट लूट के लिए खुला छूट करने का 3 काले कानून, किसान विरोधी कानून और 4 लेबर कोड मजदूर का सभी हक को छीनने के लिए ले आए। साथियों, यहाँ मैं जानता हूँ बंगाल में भी, पश्चिम बंगाल में बहुत जगहों पे बिल्कुल सरकार का खरीद नहीं है। धान का न्यूनतम समर्थन मूल्य अगर 2400 के आसपास है, मोदी सरकार का घोषित न्यूनतम समर्थन मूल्य 2400 अगर है, কনফারেন্স সরকার যদি 3000 টাকা দিয়ে ধান কিনতে পারে, কেন পশ্চিম बंगाल तृणमूल कांग्रेस सरकार, কেন मोदी सरकार 3000 টাকা দিয়ে धान किनते पारे ना? प्रश्न पूछना पड़ेगा, ये प्रश्न हमको उठाना होगा, क्योंकि हमारा विकल्प क्या है ये जनता के सामने रखना होगा। हमारा विकल्प कुछ बातें कॉमरेड अमल हलदार बताए। अति दारिद्र्य, अति गरीबी को खत्म किया। 64,000 परिवार को चुन के उनका जो गरीब थे उनको गरीबी से, अति गरीबी से बाहर निकालने का काम किया। चीन के बाद, चाइना के बाद पूरा दुनिया में अति गरीबी को हटाने वाला एकमात्र जगह है केरल। केरल में लाल झंडा का सरकार है, ये हमको फख्र के साथ बोलना चाहिए। साथियों, केरल में 64 लाख लोगों को 2000 रुपया प्रति महीना पेंशन देते हैं। वो कोई लक्ष्मी भंडार जैसा नहीं है। 64 लाख लोगों को 2000 जब देते हैं, बहुत अच्छा सुंदर घर उनको दिया गया, उनका स्वास्थ्य सेवाएं अच्छा है, उनके लिए सरकारी स्कूल अंतरराष्ट्रीय स्टैंडर्ड का है और उनका फसलों के लिए बेहतर दाम दिया जा रहा है। 16 सब्जियों के लिए भी न्यूनतम समर्थन मूल्य का निर्णय किया है।
तो ऐसा एक सरकार वहां पे है। वहां पे मेरा गांव में भी मालदा, मुर्शिदाबाद, मिदनापुर से मजदूर वहां काम करते हैं हमारे खेतों में। वहां कंस्ट्रक्शन सेक्टर में बहुत से लोग वहां काम करने आते हैं। क्यों आते हैं? आते हैं क्योंकि वहां हमारे संघर्षों के चलते मजदूरी ज्यादा है। यहाँ पे जब से ममता बनर्जी का सरकार आया है तो नरेगा में काम नहीं, नया रोजगार नहीं, शिल्प नहीं, तो ये स्थिति यहाँ पे है। इसीलिए ये वहां आने के लिए मजबूर है। हम चाहते हैं हमारा विकल्प ऐसा हो कि पश्चिम बंगाल में आने वाले दिनों में मजदूर किसान का जो नेतृत्व वाली एक सत्ता आएगी। जैसे नवंबर विप्लव का दिन है आज, जैसे सोवियत रूस वहां के राजा महाराजा सार के खिलाफ मजदूर और किसान का संघर्ष करते हुए और वहां मजदूर किसान का हित का नीति लागू हुआ था। हम आज यहाँ से इस मंच से हम कहना चाहेंगे, यहाँ जो हजारों लोग हैं, कि हमको शपथ लेना होगा कि पश्चिम बंगाल में भी ऐसा मजदूर वर्ग मानुषेर सरकार आना होगा। उस दिशा में हम लोग काम करेंगे। साथियों, मैं और लंबा नहीं बोलना चाहता हूं। जो 2020 में 3 काले कानून ले आए, उसके खिलाफ एकजुट आंदोलन हुआ। तो मैं उसके बारे में बोलेंगे। मैं सिर्फ इतना कहता हूं कि हम लोग उस आंदोलन को कायम करते हुए जो आंदोलन नरेंद्र मोदी, जो अपने आप को 56 इंच का प्रधानमंत्री है, वो नरेंद्र कहते किसान बीज बोना जानते हैं। हम लोग उस आंदोलन में किसान और मजदूर हमारे दुश्मनों के दिलों में डर का बीज बोते हुए, हमारे दोस्तों के दिलों में उत्साह को बोते हुए हम मैं हर और बहुत बंगाली जानता हूँ, पर पिछले कुछ तो जनसभा में एक बात मैं जरूर कहा। बचपन में दूरदर्शन में हम सत्यजीत रे का फिल्म तो हिरत राजा जैसे ये फिल्म देखा। ओ भाई रे देखो भालो जोने कोयला बांधा गरे मुंदा जैसे सिंहासने चढ़े। आप सभी सुने होंगे ये। आज का हालत है मुंदा जैसे सिंहासने चढ़े। तो मुंदा जैसे अगर सिंहासने चढ़े तो हीरा खनीर मजूर है, सोनार फसल फलाई जो किसान भागचासी है, उनको उनका सही दाम नहीं मिल रहा फसल के लिए, उनका मजदूरी का सही दाम मजदूरी नहीं मिल रहा। ऐसा एक स्थिति में सत्यजीत रे का जो फिल्म है उसमें क्या बताए, उसमें ये बताए कि देश के जो मजदूर किसान मेहनत कश युवा महिला अगर साथ आके अगर डोरी डोरे माराथन राजा हो गए खान खान, ये जो बोला था, आज भी अगर आप लोग अगर निश्चित करें, आप लोग अगर एकजुटता के साथ संघर्ष में उतर आए, लाल झंडा पकड़ेंगे और संघर्ष में आएंगे, तो वर्ग शत्रु डर के भागेंगे, हमारे सामने घुटना टेकेंगे।
এককালে আমাদের বিরোধিতা করেছিলেন, তার বেশিরভাগ আমরা একই মঞ্চে দাঁড়িয়ে দিল্লি সরকারের বিরোধিতা করার শপথ নিয়েছি। সুতরাং কমরেডগণ ও বন্ধুগণ, আমি অনুরোধ করব হান্নান মোল্লাকে, তিনি তার বক্তব্য এখানে পেশ করেন। আপনাদের অনুরোধ করব যে আপনারা তার কথা শুনে তারপর যাবেন। কমরেড হান্নান মোল্লা। কমরেড সভাপতি, মঞ্চে বরিষ্ঠ আমাদের কিষাণ সভার সারা ভারত সম্পাদক কমরেড বিজু কৃষ্ণান, ত্রিপুরার আমাদের কমরেড পবিত্র সরকার, রাজ্যের নেতা কমরেড অমল হালদার, অন্যান্য নেতৃবৃন্দ। প্রথমেই আমি এই বিশাল কৃষক সমাবেশে ৩৮তম কৃষক সম্মেলনে আপনারা এসছেন, আপনাদের এই ভালোবাসা, এই সমর্থনকে আমি লাল সালাম দেব। আপনারা জানেন এখনো পর্যন্ত কৃষকরা জনগণের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায়। সুতরাং বেশি সংখ্যায় তারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত করতে পারে, তাহলে তারা পরিবর্তন আনতে পারে। আমাদের কৃষকদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করাই হচ্ছে কৃষক সভার কাজ। 1936 সালে লখনৌ শহরে, আজকের 89 বছর আগে এই কৃষক সভার জন্ম হয়েছিল। তারপর গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে কৃষক সভা সক্রিয়। প্রায় 29টা রাজ্যের প্রায় 470টা জেলায় আমরা কাজ করছি। বাকি জায়গায় আমরা সংগঠন প্রসারিত করার চেষ্টা করছি, কারণ আমরা জানি কৃষকদের যে সমস্যা, এ দূর করতে না পারলে ভারতবর্ষের সমস্যা দূর হবে না। বেশিরভাগ যারা, তাদের সমস্যা যদি দূর না হয়, তাহলে দেশের সমস্যা কি করে? কৃষকরা বৃহত্তম জনগণ, 55% লোক দেশে। সেই জন্য আমরা কৃষকদের সমস্যা কি, আমরা কৃষক সভা আলোচনা করে সেগুলো বার করার চেষ্টা করি। অনেক সমস্যা আছে, এই সমস্যার মধ্যে আমরা দেখেছিলাম দুটো খুব বড় সমস্যা। একটা হচ্ছে কৃষক ফসল ফলাচ্ছে কিন্তু দাম পাচ্ছে না, খরচা বেড়েই চলেছে, খরচা বাড়ছে, অথচ বাজারে যখন বিক্রি করতে যাচ্ছে দাম পাচ্ছে না। লোকসান দিয়ে কতদিন চলবে ব্যবসা? আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা, সরকার কোনো লোন দেয় না কৃষক, সেই জন্য তারা সুদের কাছ থেকে শতকরা 40, 50, 60 টাকা সুদে ঋণ নেয়, যার ফলে তারা ঋণের বোঝায় জড়ে সড় হয়ে আছে। শরৎচন্দ্র বলছিলেন যে ভারতের কৃষকরা ঋণ নিয়ে জন্মায়, ঋণ নিয়ে বেঁচে থাকে, আবার ঋণ রেখেই মারা যায়। এই হচ্ছে কৃষকদের অবস্থা। কারণ একদিকে যেমন সে ফসলের দাম পাচ্ছে না, অন্যদিকে কোনো ক্ষতিপূরণ নেই। এক বছর ছাড়াই বন্যা হবে, পরের বছরে তার খরা হবে, এবং তার মধ্যে দিয়ে যে কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়ে যায়, তার জন্য সরকারের কোনো বীমা নেই, বীমা ব্যবস্থা নেই। আপনি কদিন আগে দেখলেন আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যারা মানুষের টাকা নেয় আর বিপদের সময় তাকে ধার দেয়, তার জীবন বাঁচাবার জন্য। আজকে সেই সমস্ত বীমা কোম্পানিগুলোকে সরকার প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছে মুনাফার জন্য। আর অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যে প্রভু আদানির ব্যবসা যখন আমেরিকায় বিপন্ন হয়েছে, তখন আমাদের কৃষক এলআইসির টাকা 4100 কোটি টাকা নরেন্দ্র মোদী এলআইসির টাকা সে
আদানিকে দেওয়া হচ্ছে তাকে তার ব্যবসা চালাবার জন্য। এখানে আমরা বারবার বলছি কৃষক আত্মহত্যা করছে, তার ঋণ মুক্তি করতে হবে। সরকার বলছে টাকা নেই, কিন্তু আদানি আম্বানিদের কাছে তাদের টাকা দেওয়ার টাকা আছে। সরকার গত কয়েক বছরে ভাবলে অবাক হবেন 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা কয়েকশো মাত্র বড় লোক তাদের টাকা মকুব। তাহলে আমিরদের যদি টাকা মকুব করা যায়, তাহলে কৃষক ক্ষেত মজুর তাদের কেন মকুব করা যাবে না? আমরা এই দাবি নিয়ে সারা ভারতবর্ষে আমরা আন্দোলন করছি। আমরা প্রথমেই বলেছিলাম যে দুটো দাবি আমাদের আছে, কৃষককে ফসলের দাম দিতে হবে এবং ওই দামে কিনতে হবে, আর হচ্ছে একবার অন্তত সব ঋণ মুক্ত করতে হবে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল 300-র বেশি জনসভায় প্রধানমন্ত্রী হবার আগে যে আমি প্রধানমন্ত্রী হলে কৃষককে ফসলের ন্যায্য দাম দেব। ন্যায্য দাম আমরা বলিনি, কি হবে? ভারতবর্ষের কৃষি বিজ্ঞানী, শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী স্বামীনাথন তিনি সুপারিশ করেছিলেন যে খরচের 1.5 গুণ হচ্ছে সঠিক দাম। 100 টাকা খরচা হলে 150 টাকা যদি দাম হবে, সেটাই হবে সঠিক দাম। আমরা মেনে নিয়েছি, আমরা সেই দাবি করেছি যে 1.5 গুণ দাম দাম আমাদের, ওই দামে সরকারকে কিনতে হবে, না খালি দাম ঘোষণা করতে হবে না, ওই দামে কিনতে হবে, আর একবার ঋণ মুক্ত করতে হবে। এই নিয়ে আন্দোলন করেছি আমরা কৃষকরা। গোটা ভারতবর্ষে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে আমরা, এবং একক আন্দোলন করতে করতে আমরা অন্যান্য সংগঠনগুলোকে সঙ্গে মনে করি। কোন সংগঠন একলা আমাদের শত্রু এত শক্তিশালী, কোন সংগঠন একলা তার মোকাবিলা করতে পারবে না। আমরা তাই বিভিন্ন কৃষক সংগঠনকে একজোট করি। ভাবলে অবাক হয়ে যাবেন আপনারা, 500-র কাছাকাছি সংগঠন, 5টা সংগঠন এক করা যায় না। আমরা সেই 500 সংগঠনকে ঐক্যবদ্ধ করেছিলাম এই দুটো দাবি। আমরা জানি প্রত্যেকটা সংগঠন আলাদা, তার ঝান্ডা আলাদা, তার স্লোগান আলাদা, তার কাজও আলাদা, কিন্তু যেগুলো আলাদা আলাদা রেখে দিন, যেটা এক জায়গায় আসুন, এটা আমরা বোঝাতে পেরেছিলাম। এই 500 সংগঠন ভারতবর্ষের ঐক্যবদ্ধ হয়ে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা করে তুলেছি, এবং সংযুক্ত কিষাণ মোর্চা এই দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করলাম। আমরা বললাম আমাদের এই দাবি আমরা দিল্লিতে পৌঁছে জানাবো। নরেন্দ্র মোদী সরকার যে কথা দিয়েছিল আমাদের এই দুটো দাবি মানবে, কিন্তু সরকারে আসার পর সে দাবি মানল না। কৃষকরা যখন কোর্টে গেল, নরেন্দ্র মোদী কি বলল? নরেন্দ্র মোদী কোর্টে হলফনামা দিয়ে বলল এইভাবে দাম বাড়ালে বাজারে বিকৃতি ঘটবে। বাজারে বিকৃতি ঘটবে ইলেকশনের আগে তোমার মনে ছিল না? কেন মিথ্যে কথা বলেছিলেন? তখন তোমার কি মস্তিষ্ক বিকৃত হয়েছিল? আজকে বাজারের বিকৃতি দেখছো। এই হচ্ছে নরেন্দ্র মোদী। আমি তো প্রায় 9 জন প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি 30 বছর দিল্লির পার্লামেন্টে, কিন্তু নরেন্দ্র মোদীর মতন মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, চোচ্চর, মানুষের শত্রু, কৃষকের দুশ্মন এমন একজন প্রধানমন্ত্রী আমি দেখিনি। প্রত্যেকটা ক্ষেত্রে যা বলে সেটা করে না। কৃষকদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের বললো আসতে দেবে না। আমরা বললাম কি দিল্লি তোমার বাপের দিল্লি নেই, কৃষক এই দেশকে খাইয়ে রাখে, কৃষক যাবে না। আমরা বললাম আমরা যাব। চারিদিক থেকে যখন মিছিল করে চলতে শুরু করলাম, তখন রাস্তায় আমাদের আটকে দেওয়া হলো, কামান ছোড়া হলো, ছোড়া হলো, রাস্তাকে কেটে দেওয়া হলো, হাইওয়েকে 3 ফুট গর্ত করে, যাতে আমরা ট্রাক্টর নিয়ে দিল্লি আসতে না পারি। কিন্তু আমরা সেই প্রতিরোধকে হটিয়ে হাজারে হাজারে কৃষক আমরা দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু দিল্লির মুখে যখন আমরা পৌঁছলাম, দেখলাম এই 5টা রাজমার্গ ধরে, রাষ্ট্রীয় রাস্তা ধরে আমরা আসছিলাম। যখন সেগুলো দিল্লির মুখে পৌঁছলো, দেখলাম সেই রাস্তায় কংক্রিটের দেওয়াল তুলে দেওয়া হয়েছিল। আগে রাস্তা কেটে দিয়েছিল, আর এখন দিল্লিকে কংক্রিটের মানে 3 ফুট 4 ফুট চওড়া, 5 ফুট 6 ফুট চওড়া উঁচু দেওয়াল তুলে দেওয়া হলো, যাতে আমরা দিল্লিতে ঢুকতে না পারি। এই হচ্ছে নরেন্দ্র মোদী, এই হচ্ছে কৃষকের দুশ্মন নরেন্দ্র মোদী। আমরা বলেছিলাম আমরা মারামারি করতে আসিনি, আমরা দাবি জানাতে এসেছি। তুমি কথা দিয়েছিলে দেবে,
কথা দিওনি, মিথ্যাবাদী, কিন্তু আমরা এই আন্দোলন চালাবো। তখন আমরা দিল্লির চারিদিকে ওই রাষ্ট্রের রাজমার্গে আমরা হাজারে হাজারে কৃষক বসে গেলাম। ভাবতে পারবেন না কিভাবে 0 ডিগ্রি ঠান্ডা, ঘরে থাকতে পারছে না, এত ঠান্ডা। আমরা সেই ঠান্ডায় কৃষকেরা দিল্লি ঘিরে বসেছিলাম। 46 ডিগ্রি টেম্পারেচার, এসিতে ঘরে এসি চালিয়ে ঘরে বসতে পারে না। আমরা সেখানে বসেছিলাম লাগাতার 22 দিন। কৃষকরা সেখানে বলেছিল আমরা মরে গেল, আমরা দাবি না মিটলে আমরা উঠবো না। নরেন্দ্র মোদী বলেছে, মিথ্যে কথা বলেছে আমরা নাকি বিদেশি, আমরা পাকিস্তানি, আমরা চীনের দালাল। উনি কিসের দালাল? আদানির দালাল। একটা খবরের কাগজে ফটো বেরোয় দেখেন না, একজন মালিক বগলেস নিয়ে যাচ্ছে, তার পেছনে একটা কুকুর গলায় বগলেস দিয়ে যাচ্ছে। মালিকটাকে আদানি আর কুকুরটাকে নরেন্দ্র। এ দেখেছেন কাগজে, সব কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে, ব্যঙ্গচিত্র। এটাই হচ্ছে অবস্থা। মালিকের কুকুর, একটি পুঁজিপতির কুকুর আর সাধারণ মানুষের দুশ্মন। তাকে মানুষকে চিনে নিতে হবে এবং তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা লড়েছি 384 দিন, আমরা লড়াই করেছি। আমাদের এত আক্রমণ, জল না দেওয়া, বিদ্যুৎ কেটে দেওয়া, যত রকমের মিথ্যা প্রচার করা, কিন্তু তা সত্ত্বেও কৃষকরা বসেছিল। এবং আমরা শেষ পর্যন্ত 384 দিন বাদ নরেন্দ্র মোদী বেরিয়ে এসে হঠাৎ বন্ধ করেছিল, 3টে কালা কানুন এনেছিল। তিনি হঠাৎ ঘোষণা করলো আমি ভুল করেছি, দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, আমি 3টে কালা কানুন তুলে নিলাম। এত বড় জয় ভারতবর্ষের কৃষকের কখনো হয়নি ইতিহাস। 100 বছরের ইতিহাসে কৃষক কখনো কোনো সরকারকে তৈরি করা আইন রাষ্ট্রপতি সই করার পর সেই আইন তুলে নিতে বাধ্য করা, লাক্ষত দিয়ে এত বড় আন্দোলন ভারতবর্ষে হয়। ওই সময় সবার মধ্যে ভয় ছিল, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা। নরেন্দ্র মোদী যেভাবে আক্রমণ করছে, কোনো আন্দোলন করা যাবে না। কিন্তু কৃষকরা যখন নরেন্দ্র মোদীর মাথাটাকে টেনে তার নাকটা ঝামা ঘষে দিল, তখন লোক বুঝলো হ্যাঁ লড়া যায়, একসঙ্গে যদি লড়া যায়, দীর্ঘ লড়াই যদি লড়া যায়, জঙ্গি লড়াই যদি লড়া যায়, দুশ্মন যত শক্তিশালী হোক তাকে পরাজিত করা যায়। এই কৃষক আন্দোলন ভারতবর্ষে গোটা পৃথিবীতে একটা উদাহরণ তৈরি। পৃথিবীর 100-র বেশি দেশ থেকে সমর্থন পেল এবং সেই আন্দোলন আমাদের 732-এর বেশি কৃষক শহীদ হয়ে গেল। কিন্তু কৃষকরা সেখানে সেই আন্দোলনকে চালাল। নরেন্দ্র মোদী যখন 3টে আইন তুলে নিয়ে আমাদের চিঠি দিল, চিঠি দিয়ে বলল এসকেএমকে আমরা কয়েক মাসের মধ্যেই তোমাদের মিটিং ডেকে তোমাদের সঙ্গে আলোচনা করে আমরা এই দাবি বিচার করব। তখন আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখেছিলাম, উদ্যোগিতা করিনি, স্থগিত রেখেছিলাম। অন্তত এত বড় জয়, 3টে কানুন করে পরাজিত হয়েছে, এই অবস্থায় কিছুদিন বিরতি নিয়ে আবার আন্দোলন শুরু করার। তখন নরেন্দ্র মোদী যখন একটা প্রধানমন্ত্রী যদি চিঠি দেয়, আপনি বিশ্বাস করবেন না, একটা সরকারের পদের তো তার মর্যাদা আছে। সরকারের চিঠির উপর নির্ভর করে আমরা আন্দোলন স্থগিত রেখেছিলাম। কিন্তু আজকে কদিন হলো, 5 বছর, 5 বছর হয়ে গেল, সময় হয়নি নরেন্দ্র মোদীর আমাদের সঙ্গে কথা বলে। সেই জন্যই কৃষকরা, গোটা দেশের কৃষকরা তারা আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। 26শে নভেম্বর আমাদের আন্দোলন শুরু হয়েছিল। এবছরের 26শে নভেম্বর আমাদের 5 বছর পূর্ণ হবে। এবং আমাদের আন্দোলন কৃষক ক্ষেত মজুর আন্দোলনে ছিল, হাজারে হাজারে মহিলা এই আন্দোলনে যোগ দিয়েছিল, কষ্ট সহ্য করেছিল, ছাত্র যুবরা এসেছিল এবং কৃষকরা, শ্রমিকরা যেভাবে সমর্থন করেছিল, এর আগে কখনো কোনো কৃষকদের সংগ্রাম শ্রমিকদের পায়। সেই জন্যই একটা নতুন আবহাওয়া তৈরি হলো ভারতবর্ষে এই আন্দোলনের মধ্যে দিয়ে। শ্রমিক কৃষক ঐক্য, আমরা আগে কিছু স্লোগান দিতাম শ্রমিক কৃষক ঐক্য, কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষে একটা নতুন পথ বেরোলো যে শ্রমিক কৃষক, শ্রমিকরা উৎপাদন করে কারখানায়, আমরা উৎপাদন করি গ্রামে। আমরা দুটো উৎপাদক শ্রেণী, আর আমরাই সবচেয়ে বেশি মার খাচ্ছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা নিশ্চয়ই একে পরাজিত করতে পারবো। তাই শ্রমিক কৃষক ঐক্যকে গড়ে তুলে তার ভিত্তিতে আমরা এই আন্দোলনকে পরিচালিত করি।
এবছর 26 তারিখে 26শে নভেম্বর আপনি অবাক হয়ে যাবেন, এক একটা পার্টি একসঙ্গে বেশি দিন থাকে না, ভেঙে যায়, ঐক্য ভেঙে যায়। 5টা 7টা পার্টি একসঙ্গে থাকে আবার ভেঙে যায় মোর্চা, কিন্তু আমাদের সংযুক্ত মোর্চা আজও সংগঠন একসঙ্গে আছে। প্রতি মাসে আমাদের সংগঠনের মিটিং হয়, 500 সংগঠনের সাধারণ সভা হয়, কেন্দ্রীয় কমিটি বসে আমরা আন্দোলন করি। প্রতিদিন আমরা বিষয়ে কৃষকদের জনগণের সামনে পেশ করি এবং আমরা খবরের কাগজে বিবৃতি দিই প্রতিদিন। এত বড় একটা ঐক্য ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে হয়নি। সেই ঐক্যের উপর ভরসা করেই আমরা কৃষক আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলেছি। আজকে নরেন্দ্র মোদী যেভাবে বিশ্বাসঘাতকতা করছে, এই বিশ্বাসঘাতকের সঙ্গে আর কোন রকম আপোষ করার জায়গা নেই, একে উৎখাত করা ছাড়া আমরা এই লড়াইকে বেশি দূর এগিয়ে যেতে পারবো। সেই জন্যই কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, তার সঙ্গে সঙ্গে আমরা ছাত্র, যুব, মহিলা সমস্ত অংশকে ঐক্যবদ্ধ করে এক ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেছি। 26 নভেম্বর ভারতবর্ষের যে অন্তত 500 জেলায়, কমপক্ষে 500 জেলায় হাজার হাজার কৃষক জেলা ঘেরাও করবে, কালেক্টরকে ঘেরাও করবে, সেই জেলায় কেন্দ্রীয় অফিস সরকারের সেই কেন্দ্রীয় অফিস ঘেরাও করবে। ব্যাপকভাবে একটা গণজাগরণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 26শে নভেম্বর গড়ে তোলার পরিকল্পনাও আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা ঘোষণা করেছে। সেই জন্য আবেদন করব আপনাদের কাছে, এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই আন্দোলনকে ভাঙার জন্য যত ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে পরাজিত করতে হবে। আমরা বারবার বলেছি আমাদের একটাই পরিচয়, আমরা কৃষক। আমরা আসমুদ্র হিমাচল ভারতবর্ষের কৃষক, 55% মানুষ। আমরা কই হিন্দু, মুসলমান, শিখ, চামার, ব্রাহ্মণ নই, আমরা কৃষক। কৃষকের একটাই পরিচয়, কৃষক যদি কৃষক হিসাবে রুখে দাঁড়ায় তবেই তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা কৃষককে তার পেশার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে ওরা এগিয়ে নিয়ে যাবার আন্দোলনকে করছে। আর ওরা কি করছে? ওরা চাইছে ভাগ করতে, কৃষককে জাতের নামে, ধর্মের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। হিন্দু মুসলমানে ভাগ করা, হিন্দু শিখে ভাগ করা, বাঙালি বিহারি ওড়িয়ায় ভাগ করা, চামার উঁচু জাত নিচু জাত এতে ভাগ করা। এটাই হচ্ছে ভারতবর্ষের হচ্ছে গিয়ে মনুবাদী নীতি। এরা ভারতবর্ষের সংবিধান যা আমাদের গণতন্ত্র দিয়েছে, লড়াইয়ের অধিকার দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে, সরকারের মিথ্যে কথার প্রশ্ন করার অধিকার দিয়েছে, সেই সংবিধানকে এরা ধ্বংস করতে চায়। ভারতবর্ষের সংবিধান যা আমাদের ভারতবর্ষের মানুষের একটা অগ্রগতির একটা প্রতীক, সেই সেই সংবিধানকে ধ্বংস করা আজকে শুরু করেছে নরেন্দ্র মোদী এবং বিজেপি এবং আরএসএস। তারা আনতে যায় না, এখানে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিকে বাতিল করে দিয়ে এখানে ফ্যাসিবাদ দেখছেন আপনারা। ইতিহাস পর্যন্ত বিকৃত করা হচ্ছে, ইতিহাসের ঘটনাগুলোকে বিকৃত করা হচ্ছে, আর স্বাধীনতার আন্দোলনের ইতিহাসকে আরো বিকৃত করা হচ্ছে। কারণ বিজেপি একজনও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। এবছর আরএসএস 100 বর্ষ পালন করছে জন্মের, কিন্তু এই 100 বর্ষে তারা কি করে? এই 100 বর্ষ ধরে তারা ভারতবর্ষের মানুষকে জাত আর ধর্মে লড়াই করিয়েছে। সেই জন্য আরএসএস তারা ব্রিটিশের দালালি করে। আজ যারা আরএসএস করে তাদের বাবা, দাদা, ঠাকুর দ্বারা ব্রিটিশের জুতো চেটেছে। একজনও দেখাতে পারবেন না, একজন সিঙ্গেল, আমি জনসভায় একজন দেখাতে পারবেন না আর যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, চলে গেছে। একজন দেখাতে পারবেন যে একজনও কোনোদিন স্বাধীনতার জন্য লড়াই করেনি। সে আমাদের প্রতিদিন জ্ঞান দিচ্ছে দেশপ্রেম কাকে বলে। দেশদ্রোহী যারা ব্রিটিশের দালাল, ব্রিটিশের জুতো চাটা যাদের কালচার সংস্কৃতি, তারা আমাদের শেখাবে, যারা আমাদের হাজারে হাজারে জেলে গেছি, মার খেয়েছি, তাদেরকে শেখাচ্ছে দেশপ্রেম কাকে বলে। সেই জন্য এই বিষয়গুলো আজকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে, যে বিভেদ করার যে ষড়যন্ত্র আরএসএস, একে বন্ধ করতে হবে। ফ্যাসিবাদ আমরা স্বীকার করব না। এই ফ্যাসিবাদ গণতন্ত্রকে শেষ করে দেবে, মানুষের ঐক্যকে শেষ করে দেবে,
ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে দেবে, মিলেমিশে থাকার যে সংস্কৃতি, সংস্কৃতিকে খতম করে দেবে। সেই জন্যই আজকে এরই বিরুদ্ধে আমরা কৃষক সভা আন্দোলন করছি। রাজ্যের দাবি আছে, জেলার দাবি আছে, এলাকার দাবি আছে, সর্বভারতীয় দাবি আছে। আমাদের সংগঠনের বিভিন্ন স্তরে বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলনকে সংগঠিত করি। বর্ধমান সম্মেলন তারা চর্চা করে, জেলায় জেলায় কি সমস্যা আছে কৃষক, সেই সমস্যা নিয়ে জেলায় আন্দোলন, রাজ্যের কি সমস্যা আছে সেই আন্দোলন রাজ্যে গঠিত করা হবে, এবং সর্বভারতীয় যা ডাক আসবে সেই ডাকেও সাড়া দেওয়া হবে। এগুলোকে শক্তিশালী করাই হবে আমাদের এই বর্ধমান চিরকালই লড়াইয়ের জায়গা, লড়াইয়ের মাটি, স্যাক্রিফাইস, ত্যাগের মাটি, আত্মত্যাগের মাটি। তাই এই বর্ধমানে রাজ্য সম্মেলন করে এখান থেকে শপথ নিয়ে রাজ্যের কৃষকরা রাস্তায় নামবে। আমাদের দাবি আমরা আদায় করতে হবে। আজকে মমতা ব্যানার্জি কি বলছে, এখানে নাকি কেউ আত্মহত্যা করে, কত বড় মিথ্যে কথা। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে লিস্ট তৈরি করেছিলাম কৃষক সভা, আমরা 252 জন আত্মহত্যা করার লিস্ট কলকাতায় সভা করে মমতাকে দিয়েছি। মমতা বলছে কি আত্মহত্যা করে, আবার কখনো কখনো বলে যে দু একটা যে আত্মহত্যা করেছে ওর রিলেট দেয় না, স্বামীর সঙ্গে বউয়ের সঙ্গে ঝগড়া। কত বড় অপমান সে করতে পারে কৃষকদের, এই হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্র। সেই জন্যই কৃষককে এই সঠিক তথ্যগুলো তার সামনে তুলে ধরা। আজকে হচ্ছে গিয়ে নির্বাচন আসছে, নির্বাচনের আগে বিজেপি যেভাবে ভোট চুরি করছে, যেভাবে ভোট দখল করার ষড়যন্ত্র করছে, একদিকে কোটি কোটি টাকা দিয়ে এমএলএ এমপি কিনে সরকার গঠন করা, আর অন্যদিকে ভোটার লিস্টে কারচুপি করে ভোট দখল ষড়যন্ত্র করছে। এসআইআর শুরু হয়েছে, এখানে আপনাদের নজর রাখতে হবে। আপনারা কৃষকরা সব গ্রামে আছেন, সমস্ত কৃষক কর্মীদের নজর রাখতে হবে এসআইআর নাম করে এখন ন্যায্য ভোটারের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আর এই যে ইলেকশন কমিশনার, আগে আমরা ইলেকশন কমিশনার দেখেছিলাম সেশন, তার সামনে কোনো রাজনৈতিক নেতা কথা বলার হিম্মত রাখতো না, কোনো প্রধানমন্ত্রী কথা বলার হিম্মত ছিল না। আর আজ দেখছি আজকে যে ইলেকশন কমিশনার নরেন্দ্র মোদীর নির্দেশ মতো কাজ করছে, তাহলে কি গণতন্ত্র থাকবে? সে নরেন্দ্র মোদীর গোলামি করার চেষ্টা করছে। সেই জন্য তারা চেষ্টা করবে। মহারাষ্ট্রে কি হলো, লোকসভার ভোটে যা হলো, 3 মাস পরে বিধানসভার ভোটে সেখানে 20 লক্ষ ভোটার বেড়ে গেল। 3 মাস আসমান থেকে পড়লো না, বিভিন্ন জায়গা থেকে বিজেপি তার নিজেদের লোককে দিয়ে ঢুকিয়ে এই লিস্ট তৈরি করছে এবং নির্বাচন কমিশন তার দালালি করছে। এই দালাল নির্বাচন কমিশন আমাদের লড়াই করতে হবে। এখানেও আমাদের ভোটারদের অধিকার রক্ষা করতে হবে। এখানে তারা এই ভোটার লিস্টের মাধ্যমে নাগরিকত্ব ঠিক করতে চাইছে। কে নাগরিক কে নাগরিক নয় আইন অনুযায়ী ঠিক করার জন্য দপ্তর আছে, ইলেকশন কমিশন কাজ করবে না। আজ ইলেকশন কমিশন নাগরিকত্ব অধিকার চ্যালেঞ্জ করা হবে। সেই জন্য বন্ধুগণ, আজ আমাদের কৃষক ভাইদের গ্রামে গঞ্জে এই এসআইআর এর যাতে চালাকি করতে না পারে, চিটিং করতে না পারে, ভোটারের নাম, ন্যায্য ভোটারের নাম বিহারে 65 লাখ ভোটারের নাম কেটে দিয়ে, এখানেও যদি এরকম করে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো। বিএলও ঘরে ঘরে যাবে, কিন্তু আমরা সব জায়গায় খবর পাচ্ছি বিএলওরা বসে আছে, তৃণমূলের গুন্ডারা ফর্ম বিলি করছে। কি ব্যাপার? তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি নির্বাচন কমিশনার যার নির্বাচনী ফর্ম দিচ্ছে, তৃণমূলের গুন্ডারা সেগুলো নিয়ে গিয়ে বাড়ি বাড়ি। এখানেই বোঝা যাচ্ছে চক্রান্ত কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। বিজেপি এবং তৃণমূল এই দুই জনবিরোধী শক্তি ষড়যন্ত্র করে গণতান্ত্রিক শক্তিকে খতম করতে চায়। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের সম্মেলন যেমন কৃষকের সমস্যা নিয়ে আলোচনা করবে, দেশের সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করবে, ভাবনদের অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করবে, সেই সঙ্গে সঙ্গে নির্বাচনে মানুষের যে অধিকার, সেই অধিকার যাতে খর্ব না হয় কোন ষড়যন্ত্রের দ্বারা, তাকে দেখাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্যই এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এসছেন সমস্ত এলাকায় কৃষক সভার এই নির্দেশকে পালন করে
গণতন্ত্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন এই আশা রেখে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। তা আজকের এই সভা এখানেই শেষ হচ্ছে। আমি অভিনন্দন জানাই আপনাদের সবাইকে, যারা এই সভা পরিচালনায় সুষ্ঠুভাবে সাহায্য করেছেন। দীর্ঘক্ষণের সভা, আমি অভিনন্দন জানাই আমাদের যারা আয়োজক, আমাদের সাংস্কৃতিক শিল্পীরা, যারা এখানে গান গেয়ে শুনিয়েছেন, যারা নেচেছেন, নাচতে নাচতে অনেকটা তারা হেঁটে এসছেন, তাদের সবাইকেই